অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা আরও জানান, একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও বেশি উৎসবমুখর এবং সাশ্রয়ী হবে। সে সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোটের ব্যালটে জুলাই সনদের আলোকে 4টি বিষয়ে প্রশ্ন রাখা হবে। একটি মাত্র প্রশ্নের মধ্য দিয়ে হা নায়ে মতামত জানাবে জনগণ। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। সে সঙ্গে প্রশ্ন এসেছে, দীর্ঘদিন ধরে জুলাই সনদ কেন্দ্রিক যে রাজনৈতিক অস্থিরতা, এবার তার অবসান হবে কি? সমাধান এবং প্রত্যাশার হিসেবটা এবার মিলবে কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। রাজনৈতিক অস্থিরতা, সমাধান ও প্রত্যাশা, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে জুলাই সনদ কেন্দ্রিক জটিলতা কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করছি এবং রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য কিন্তু তীব্র আকার ধারণ করেছিল। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিরতার অবসান হবে কি? সমাধান আর প্রত্যাশার হিসেবটা এবার মিলবে কি? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দেখুন, আপনি যে কথাটা বললেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে আমাদের যেই মতদ্বৈততা বলি এবং যেই ভিন্ন মত যেটা ছিল, সেটা একটা দীর্ঘ সময় পর্যন্ত পুরো রাজনৈতিক জায়গাটাকে বেশ একটা কঠিন একটা পরিস্থিতিতে আমাদের নিয়ে এসেছিল। এখন আজকে যে সিদ্ধান্তটা আসলো, আপনি যদি সেটা দেখেন তাহলে এটার অন্তর্বর্তীকালীন সরকার হাতে আসলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তিনটা অপশন ছিল। একটা অপশন হতে পারে যে তারা এমন কোনো একটা সলিউশনে আসবেন যেটাতে সকল রাজনৈতিক দল খুশি হবে। সেটা সম্ভব না, সেটা অ্যাবসলিউটলি সম্ভব না, কারণ দুটো রাজনৈতিক দলের মধ্যে যে পরিমাণ দ্বিমত আপনার সবাইকে খুশি করা সম্ভব না। হ্যাঁ, দ্বিতীয় হতে পারে হচ্ছে গিয়ে যে কোনো একটা রাজনৈতিক দল বা জোট খুশি হলো, আরেকটা অখুশি হলো। আর 3 নম্বরটা হচ্ছে যে কেউই খুশি হলো না, দুই দলই হচ্ছে গিয়ে অখুশি হলো। এখন যদি তারা দ্বিতীয় অপশনটা যদি নিতেন, যদি ফর ইনস্ট্যান্স জামাত যদি বলতো যে না, এটা আমাদের পছন্দসই হয়েছে, বা জামাতের যে কয়টা দাবি ছিল, আমরা যদি আপনার হচ্ছে যেই গণভোট যেটা, সেটার সময়সীমার কথা বলি, তারপরে হচ্ছে গিয়ে কোনগুলোর উপরে ভোট হবে সেগুলোর জায়গাতে বলি, তাহলে সেটার ক্ষেত্রে যদি জামাত আসে, তাহলে বিএনপির প্রতি সেটা একটা বিএনপি সেটাতে খুব স্ট্রংলি রিয়াক্ট করতো। আবার যদি সম্পূর্ণ বিএনপির সাথে তাদের মতামত অ্যালাইন করতো, তাহলে জামাত প্রচণ্ডভাবে স্ট্রংলি এটাতে হচ্ছে রিয়াক্ট করতো। আমার ধারণা কনফ্লিক্ট আরও বাড়তো। যেটা হয়েছে সেখানে হচ্ছে গিয়ে সরকার একটা কম্প্রোমাইজড সলিউশন এসেছে। সে কারো কথাটাই পুরোপুরি মেনে নেয়নি, আবার কারো কথাই হচ্ছে গিয়ে পুরোপুরি রিজেক্ট করেনি। এই অবস্থানের ফলে সব রাজনৈতিক দলের প্রতি সুবিচার হয়েছে কি? আমার তো মনে হয় হচ্ছে এইখানে যে জিনিসটা সুবিচার, যদি আপনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে যদি জিজ্ঞেস করেন তার জন্য সুবিচার কি, সে বলবে হচ্ছে আমি এই চাই, এবং বলবে যে এটাই জনগণের দাবি। সকল রাজনৈতিক দল সেটাকেই জনগণের দাবি হিসেবে দেখাবে। সো ওই অর্থে সরকারের আসলে ওইভাবে সুবিচার করার কোনো অপশন বা কোনো ধরনের উপায় আসলে নেই। আপনাকে এই জায়গাগুলোতে একটা স্ট্যান্স নিতে হবে। এবং যেটা হয়েছে, যে স্ট্যান্সটা নিয়েছে, আমি বলবো যে এটার পজিটিভ দিক যেটা হচ্ছে যে আপনি মাঝামাঝি একটা জায়গায় গেছেন, যেইখানে হচ্ছে গিয়ে আপনি একই সাথে যেটা বললাম যে আপনি গণভোটের ব্যাপারে, সময়সীমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বিএনপির যে মতামত ছিল সেটার কাছাকাছি গিয়েছে বা সেটার সাথে গিয়েছে। আপনি উচ্চকক্ষ পিয়ারের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা জামাতের যে মতামত বা এনসিপির যে মতামত সেটার কাছাকাছি গিয়েছে, বিএনপির মতামতের বিরুদ্ধে সেটা গিয়েছে। আবার দেখেন, আপনি নোট অফ ডিসেন্টের যে ব্যাপারটা ছিল সেটাকে আপনি কিছু জায়গায় রেখেছেন, কিছু জায়গায় হচ্ছে গিয়ে সেটাকে আপনি একটা অপরচুনিটি দিয়েছেন সেটাকে নিয়ে কাজ করার। এইটা দুই দলেরই কোনো ক্ষেত্রে মনক্ষুণ্ণতার কারণ হবে, কোনো ক্ষেত্রে হচ্ছে কিসের জায়গায় হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি যেহেতু সরাসরি কোনো পজিশন নেননি, কিন্তু যে কাজটা আপনি করেছেন, আপনি কনস্টিটিউশন যাতে যেভাবে ইচ্ছা সেভাবে অ্যামেন্ডমেন্ট না করা যায় সেইটাকে প্রতিরোধ করার একটা রাস্তা আপনি দেখিয়েছেন।
দুই, আপনি হচ্ছে কি পিসফুল ট্রানজিশনের যে ব্যাপারটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের, এটা সেখানে আপনি একটা অবস্থান নিয়েছেন। তিন, একই সাথে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আপনি শক্তিশালী করার জন্য একটা উপায় আপনি বাতলে দিয়েছেন। সো এইটার একটা পজিটিভ, এবং যেটা আমি বললাম যে এটা আসলে কাউকেই পুরোপুরি খুশি বা অখুশি করবে না, এবং আপনি গণভোটের যে সময়সীমাটা সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে কি আপনি দিয়েছেন। সো দুই দলই অখুশি হওয়াটা আমার কাছে এক সেন্সে খুব খারাপ কিছু মনে হয় না, এই অর্থে যে অফকোর্স, কিন্তু আমার ধারণা যে ইনিশিয়াল রিয়াকশন প্রত্যেকেরই খুব স্ট্রং হবে, স্ট্রং রিজেকশন হবে, কিন্তু যত সময় যাবে, একদিন বা দুই দিন বলতে দেন, তারা এই জুলাই যে আদেশটা হয়েছে সেটাকে নিয়ে যদি তারা একটু বিশ্লেষণ করেন, তাহলে আমার ধারণা দুই দলই এইটা উপলব্ধি করতে পারবেন এখানে বেশ কিছু জায়গা আছে যেইটা তাদের যে পজিশন সেটাকে সম্পূর্ণ ভায়োলেট করছে না, তাদের যে অবস্থান সেটাকে সম্পূর্ণ রিজেক্ট করছে না, দুই দলকে কিছু সুবিধা অসুবিধা দিয়েছেন। এখন তখন তাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, এই জায়গায় আমি যদি এটাকে সম্পূর্ণ রিজেক্ট করি, তাহলে যে কনফ্লিক্টের জায়গাটা আমরা যাব সেটা ইলেকশনের যে টাইম লাইন সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা, গণতন্ত্রের ট্রানজিশনকে সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা, আমার ধারণা সেটার ভিত্তিতে তারা খুব সম্ভবত এইটুকু আশা করতে পারি যে তারা একটা যথোপযুক্ত একটা অবস্থান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। ডক্টর হেলাল উদ্দিন, যেমনটি আসলে ডক্টর আসিফ মাহমুদ শাহান সুনির্দিষ্টভাবেই বলেছে যে সরকার আসলে সব রাজনৈতিক দলগুলোর দাবিকে আমলে নিয়ে আসলে প্রত্যাশা পূরণের এক ধরনের চেষ্টা করেছে, সেখানে আসলে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নিশ্চয়ই সম্ভব নয়। তারপরও কেন জামায়াতের তরফ থেকে বলা হচ্ছে যে সরকারের এই ঘোষণার মধ্য দিয়ে গণদাবিকে উপেক্ষা করা হয়েছে? জি, ধন্যবাদ। আজকের সম্মানিত উপস্থাপক আছেন আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক, এবং আমাদের লাইভে সংযুক্ত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমাদের যে দাবি 5 দফা দাবি ছিল, তার মধ্যে একটা ছিল যে নভেম্বরে গণভোট দিতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের সোহান ভাই বলছেন যে সবাই বলবেন যে এটা জনগণের দাবি, জনগণের নিজ নিজ দলের দাবিকেই জনগণের দাবি বলছেন। দেখেন, এই যে গণভোটের ব্যাপারটা, একসময় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনটা কি, আমরা সবাই একমত হয়ে গেছি, এটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট, এখানে তো আর অন্য কিছু করার দরকার নেই। পরবর্তীতে আলাপ আলোচনা ঐক্যমতে অনেক দিন সময় গড়ায় গেল, এরপরে আসলো যে ঠিক আছে আইনি ভিত্তি দিতে হবে, তাহলে কীভাবে দিতে হবে। তো এটার একটা পর্যায়ে গণভোটের বিষয়টা আসলো। তো সেখানেও গণভোটের ব্যাপারে বিএনপি একমত ছিল না। এরপরে কিন্তু সবাই মিলে একমত হলে যে গণভোটটা দেওয়া দরকার, এবং গণভোটের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু সমস্যাটা হয়ে গেল যে প্রয়োগটা কবে হবে। তো জামাত সহ কিছু দল তারা বললেন যে গণভোট যেহেতু দিতেই হবে, এবং এটার উপরে ভিত্তি করেই তো জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে, এবং সেই ভিত্তি ধরেই ইলেকশনটা হচ্ছে। অতএব এটা আগে না হলে, একই দিনে হলে তো এটা অ্যামালগাম হয়ে যাবে, একটা হজবরলা হয়ে যাবে। সব মিলে যেহেতু এটা দিতেই হবে, তো আগেই দেন, দিয়ে এটাকে আইনি ভিত্তি দিয়ে তারপর ইলেকশন। এটা জামাতের পক্ষ থেকে সহ 8 দল তারা এগুলা আন্দোলন করছে। কিন্তু জামায়াতের যে দাবি, যেমনটি জামায়াতের নায়েবে আমির জানালেন যে নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় থাকবে জামায়াত, তাহলে আপনারা যে 16 নভেম্বর যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি কি আপনারা পালন করবেন? আপনারা ঠিকই যমুনা অভিমুখে যাত্রা শুরু করে সেখানে অনির্দিষ্টকালের অবস্থার কর্মসূচি পালন করবেন? এখন সেটা আজকে তো আমাদের দলের পক্ষ থেকে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন। ওনারা বলেছেন যে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, গণভোটের ব্যাপারে দাবি ছিল যে নভেম্বরে গণভোটটা দিতে হবে। এখন যেহেতু একই দিনে দিয়ে দিলেন, এই ব্যাপারে এখন দল তাদের শীর্ষ পর্যায়ে বসবে, বসার পরে এগুলো নিয়ে আলোচনা করবে, করার পরে আগামীকাল তারা। ডক্টর হেলাল উদ্দিন, আপনাদের গণভোটের দাবি পূরণ হয়নি, কিন্তু উচ্চকক্ষে তো আবার আপনাদের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতেই আমরা দেখছি যে গঠন হতে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে জামায়াত কি ভাবছে? ঠিক আছে, সেই বিষয়ে আমি তো বললাম যে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন, বাকি ওনারা বসেছেন, তারা বিস্তারিত আলোচনা করে আগামীকাল একটা প্রতিক্রিয়া দিবেন। আমি দলের সাথে না জেনে আমি কিছু বলতে পারছি না। 16 তারিখের কর্মসূচিটা কি হবে সেটা জানা যাবে। আজকে কেবল আজকে 13 তারিখ, আগামীকাল 14, 15, 16, এখন সময় আছে। এটা জানাবো। কিন্তু জামায়াতের কর্মসূচি ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে যে আসলে মাঠের কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা, আসলেই কি তাই? না, আমরা বিলম্বিত করার জন্য বলিনি। দেখেন, আমরা সবসময় বলছি যে ইলেকশনের পক্ষে, এবং বাংলাদেশ যতগুলো ইলেকশন হয়েছে আমরা
কম হোক বেশি হোক আমরা ইলেক্টেড হয়েছি, এজন্য বাংলাদেশে কোনো ইলেকশনে আমরা অনুপস্থিত থাকিনি। তো সেক্ষেত্রে আমরা কেন এখন একটা ভালো পরিবেশে ইলেকশন থেকে দূরে থাকবো? কি লাভ হবে বলেন? দূরে থাকে তো কোনো লাভ নাই। ইলেকশন করলেই বরঞ্চ আমাদের সম্ভাবনা আছে সরকার গঠনের সম্ভাবনা, যদি জনগণ দিয়ে তাহলে আমরা কেন আমরা পিছিয়ে থাকবো? এখানে তো আমরা ভালো পজিশনে আছি এবং আমরা চাই যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারিতে হোক। এবং আমাদের আমির জামাত বলেছেন যে আপনারা যদি এই ফুলফিল করেন এসব দাবি দাওয়াগুলো, যেমন আইনি ভিত্তি সহ এগুলো যদি আগে আমরা জানুয়ারিতে ইলেকশনগুলো, তো আমাদের সমস্যা নাই, তো আমাদের সব রেডি আছে, আমাদের প্রার্থী রেডি, আমাদের প্রচারণা রেডি, আমরা সব কিছুই রেডি আছে। আপনার এখন নির্বাচন আমরা এখন করতে রাজি আছি, আমরা কোনো সমস্যা নেই আমাদের জন্য। তো আমরা বলছি যে গণভিত্তি দেন, আইনি ভিত্তি দেন, গণভোটটার একটা সুরাহা করেন, এগুলো করে ইলেকশন দেন, ফেব্রুয়ারিতে ইলেকশন দেন। একদিকে আপনি বলছেন যে আপনাদের নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, আপনারা অনেক আগে প্রার্থীও পর্যন্ত ঘোষণা করেছেন, আবার অন্যদিকে আপনারা রাজপথের আন্দোলনে নেমেছেন, আপনারা সরকারকে আলটিমেটাম দিচ্ছেন। অনেকে এই বিষয়টিকে আসলে জামায়াতের দ্বিচারিতা হিসেবে দেখছে, কি বলবেন? এটা দ্বিচারিতা না। আপনার সব সময় আপনার গণতান্ত্রিক দেশে আন্দোলনও চলে, কর্মসূচিও চলে, জনগণকেও আমরা সাথে রাখি, আমরা যারা কর্তৃপক্ষ থাকে সরকারের সাথেও আমরা ডিবেটে থাকি, তাদের সাথে আমরা আলাপ আলোচনায় থাকি। এমনকি দেখেন সরকার যখন বললো যে এবার আমরা তো চেষ্টা করে দেখলাম, এবার আপনারা করেন, আমরা কিন্তু বিএনপিকে আহ্বান জানিয়েছি, আসেন আমরা বসি। ওনারা বললো যে না, আমরা জামাতের ডাকে আসবো না, সরকার ডাকলে আসবো। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনারা ডাকেন, আমরা যাই, কোনো সমস্যা নাই। তো আমরা তো একই দেশের মানুষ, একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছি, 17 বছর এখন পেরিয়ে গেছে। এখন সরকারের সিদ্ধান্তকে কিভাবে রাজনৈতিক দলগুলো মূল্যায়ন করবে সেটার উপর নিশ্চয়ই ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে। আমি তো একভাবে বলতে পারবো না, আমার দল বসছে, তারা সিদ্ধান্ত নেবেন, আলোচনা করবেন, কালকে জানাই দিবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা দেখলাম প্রধান উপদেষ্টার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেমনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহুদূরে সরে গেছেন। তিনি কয়েকটি বিষয় উত্থাপন করেছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তুলেছে দলটি, এবং ঐকমত্য কমিশনের এজেন্ডা এটি ছিল না এমনটিও বলেছেন তিনি। কিভাবে দেখছেন সার্বিক বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, সালাউদ্দিন আহমেদ যা বলেছেন তা তো অনিয়ার বলেছেন এবং অন রেকর্ড বলেছেন, এবং আপনারা সবাই আপনার চ্যানেলেও দেখছি মোটামুটি আপনারা ভালোভাবে এটা প্রচার করেছেন। তো এইখানে উনি যে 4টা প্রশ্ন বলেছেন, 4টা প্রশ্নের 3টা প্রশ্নই যে ঐকমত্য কমিশনের আলোচনায় সম্পূর্ণ অ্যাবসেন্ট ছিল। যেমন ধরুন, উনি বলেছেন যে উচ্চকক্ষে পিআর, এটা আলোচনাই হয় নাই, উচ্চকক্ষে পিআর আলোচনায় ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এইখানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা বডি হবে, এটা আলোচনায় ছিল না। পার্লামেন্ট সদস্যরা তারা 2 বার শপথ নেবেন। পার্লামেন্ট হওয়ার পরে যদি কোনো সদস্য মনে করেন যে আমি পার্লামেন্টের সদস্য হিসাবে আমার 142 অনুচ্ছেদ অনুযায়ী আমার যে ক্ষমতা আছে এটা এনাফ, কারণ 1972 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশন প্রণয়ন করেন তার 1 বছরের মধ্যেই প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী হয়েছে, তৃতীয় সংশোধনী হয়েছে, এবং 3 বছরের মধ্যে চতুর্থ সংশোধনীতে খুল নলচে পাল্টে দেওয়া হয়েছে, কোনো কিছু বাধা হয় নাই। তো এখানে আমি আপনাকে বলছি যে এখানে দেখুন যে ইয়াটা কিভাবে গড়ায়, আলোচনাটা কিভাবে গড়ায়, কোথা থেকে কোথায় যায়, মানে কি হওয়ার কথা ছিল আর কি হলো, থিসিস কি অ্যান্টিথিসিস কি। এখানে প্রথম আলোচনা ছিল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, ঠিক আছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার পরে এই আলোচনাটা যখন হলো না যে ইয়েস এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার দরকার নাই, এটা যেটুকুন রিফর্মের জন্য যেহেতু রিফর্ম দাবিটা রিফর্ম, সেহেতু নিউ কনস্টিটিউশন দরকার হলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। তো তখন এনসিপি এসে বলল এই নতুন পার্লামেন্টকে আমরা নিয়ে, যে পার্লামেন্ট হবে নেক্সট পার্লামেন্ট, তাকে আমরা এক্সট্রা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে চাই। আলোচনাটা কিন্তু এইভাবে আসছিল, মনে করে দেখেন। তো এক্সট্রা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থেকে যখন
এটা আলোচনাটা গড়াইতে গড়াইতে এরপর এটা 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 এখান থেকে আলাদা হয়ে গেল, সম্পূর্ণ এই বিষয়টা অ্যাবসেন্ট হয়ে গেল। অ্যাবসেন্ট হয়ে আসলো কি যে গণভোট করতে হবে কনস্টিটিউশন পাওয়ারের জন্য না, জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য, এটা আইনি ভিত্তি দেওয়ার জন্য, এটাকে দেওয়ার ইনডেমনিটি দেওয়ার জন্য, যারা আন্দোলন করছে সংগ্রাম করছে ইয়াদের নিরাপত্তা বিধানের জন্য একটা গণভোট দরকার। এই যে পানি যে গড়ানোর সাথে সাথে যে এটার যে আয়তন স্পিড যে চেঞ্জ হয়ে যাওয়ার যে বিষয়টা, কিন্তু ইনডেমনিটির কোনো প্রসঙ্গ কি গণভোটে ব্যালটের প্রশ্নে রাখা হচ্ছে? এখন রাখা হচ্ছে না, এখন নাই। বাট এই যে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, এইরকম আদেশ 1973 সালের পার্লামেন্ট ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরে আর বাংলাদেশে কোনোদিন এই ধরনের আদেশ আর জারি হয় নাই। সে বিষয়েও কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রেখেছেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারে। এই বিষয়টা আমি বুঝতে চাই, বিস্তারিত শুনবো। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। তিনি অধ্যাদেশ জারি করতে পারে, বিরতি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শকদের সাথে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। মোশাররফ আহমেদ ঠাকুর যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রেখেছেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারে। বিষয়টা আপনার কাছ থেকে বুঝতে চাই। এক্স্যাক্টলি তিনি সংবিধানের যে 91 থেকে 106 পর্যন্ত ওই জায়গায় যে উল্লেখিত যে অনুচ্ছেদগুলি আছে, তার মধ্যে অধ্যাদেশ অনুচ্ছেদ হচ্ছে সম্ভবত 93। তো 93 অনুচ্ছেদ অনুযায়ী তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, এবং আপনি রাষ্ট্রপতির অন্যান্য যে অনুচ্ছেদগুলি আছে 48, ওইখানেও দেখবেন রাষ্ট্রপতির এইরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তো রাষ্ট্রপতি এই জায়গাগুলিতে যে অধ্যাদেশ জারির প্রশ্নে, এটা কেন আমাদের প্রধান উপদেষ্টা আদেশ জারি করালেন ওনাকে দিয়ে, এটা আমার মনে হয় যে এখানে একজন আইনের অ্যাডভোকেট আছেন, হাইকোর্টে এরকম গত 50 বছরে আসে নাই কোনো ঘটনা। তো সেইখানে আমার মনে হয় যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন না আদেশ জারি করবেন, এটা নিয়ে কোর্টে একটা ফয়সালা হতে পারে। আর বাকি যেগুলি আছে আমি মনে করি যে একই দিনে একটা ভোট, একই দিনে গণভোট, এতে প্রায় কয়েক হাজার কোটি টাকার শ্রাদ্ধ কম হবে। এটা একটা গুড ডিসিশনটা এটা সঠিক একটা ডিসিশন আছে। আর যে ভোট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল গত পরশুদিন, যে কি বলে এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে কি বলে 26 সালে কোনো ভোট হতে দিব না, এই হুঙ্কার হয় নাই। তারপরে আপনার ছিল যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব 11 তারিখে, ঢাকা শহরের চেহারা এখনো ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমি মনে করি যে এই যে সরকারের 17 তারিখে তারা বলেছেন যে 17 তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা হবে, আর একই তারিখে তারা বলছেন যমুনা ঘেরাও করবেন। 16 নভেম্বরের কথা বলেছেন, 16 নভেম্বর। তো আপনি এই পরের দিন 17 তারিখ উপলক্ষে আওয়ামী লীগ নিশ্চয়ই একটা ঘোষণা দেবে। আপনি গড়পুরার মধ্যে আলু পুরা দিচ্ছেন। 13 তারিখে আজকে লকডাউন ঘোষণা করছিল আওয়ামী লীগ, এইটা থেকে কেন্দ্র করে 10 তারিখ থেকে বোমাবাজি শুরু হয়েছে, 9 তারিখ থেকে বোমাবাজি শুরু হয়েছে। তো 9 তারিখ থেকে বোমাবাজি শুরু হয়েছে, আপনি বললেন যে 11 তারিখে আপনি বাংলাদেশের চেহারা পাল্টে দিবেন, তো আপনি গড়পুরার মধ্যে তো আলু পুরা দিচ্ছেন। এই প্রশ্নটি আমি নিয়ে যেতে চাই ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে, যে অভিযোগটি করছিল মোশাররফ আহমেদ ঠাকুর যে আপনারা আসলে আপনাদের কর্মসূচি সহিংসতাকে আর উস্কে দেবে কিনা। দেখুন, আমাদের এ পর্যন্ত আমরা যে কয়েকটা কর্মসূচি করেছি আমাদের কোনো সহিংসতা হয়নি, এবং আমরা সবসময় চেষ্টা করেছি জনগণের দুর্ভোগ কতটা লাঘব করা যায়। সেজন্য আমরা প্রথমে চেষ্টা করেছি যে ছুটির দিনে করার জন্য, এরপরে যদি অফিস ডে করি তাহলে সেটা খুব স্বল্প সময়ের মধ্যে, আসর থেকে মাগরিবের মধ্যে খুব অল্প টাইম, আবার দেখা গেছে জোহর থেকে আসর, এই 1-2 ঘন্টার মধ্যে আমরা কর্মসূচি শেষ করে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছি, এবং খুবই
মানে বলবো যে নিরিবিলি এবং গণতান্ত্রিক পন্থা আমাদের কর্মসূচিগুলো হয়েছে। আর যে কথাটি আমাদের ঠাকুর ভাই বললেন যে ২৬ সালে কোনো ভোট হবে না, এটা বলেননি। আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি মঞ্চের একদম কাছেই ছিলাম। সেখানে উনি বলছেন যারা জুলাইকে মানতে পারেন না, যারা জুলাইকে সম্মান দিতে জানেন না, যারা জুলাইয়ের এই আইনি ভিত্তি দিতে চান না, তাদের জন্য তো ২৬-এর ইলেকশন নয়। কিন্তু ২৬-এ ইলেকশন হবে না এটা না, উনি বলছেন যে যারা জুলাইয়ের এই এর ফলেই তো আজকে আমরা ভোটের কথা বলতে পারছি। আমরা ভোটের কথাই বলতে পারিনি, ভোটের নামই শুনতে পারিনি, আমরা ১৫ বছরে ভোট দিতেও যেতে পারিনি। তাহলে যে জুলাইয়ের কারণে ভোটের পরিবেশ আসলো, গণতন্ত্র আমরা ফিরে পাচ্ছি, কথা বলতে পারছি, সভা সমাবেশ করতে, সেই জুলাইয়ের আইনি ভিত্তি যারা দিতে চায় না, বারবার ব্যারিকেড সৃষ্টি করে, বারবার মানে প্রশ্ন সৃষ্টি করে, এবং এই ৯ মাস কেন আমাদের এই ঐক্যমত কমিশন লাগছে, এইটা তো মিনিমাইজ করে আরও আগেই আমরা সেট করে ভোটের জন্য সবাই রেডি হয়ে যেতে পারি। তো এই জন্য উনি কথাটা বলছেন যে যারা জুলাইয়ের আইনি ভিত্তি দিতে চান না, তাদের ২৬ সালের ইলেকশন তাদের জন্য নয়, এইটা উনি বলছেন। উনি ভোট হবে না, করতে দেবো না, এগুলো উনি বলেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন, খুবই মানে ক্লিয়ারলি উনি কথা বলছেন। আর একটা বলছেন যে 16 তারিখে কি হবে, এই ব্যাপারে কিন্তু আমি শুরুতেই বলছি যে আমাদের যেহেতু দাবি ছিল নভেম্বরের ব্যাপারে, এখন তো এটা একটা ঘোষণা হয়ে গেছে, এখন এই বিষয়টা নিয়ে আমাদের দলের মধ্যে একটা আলোচনা হচ্ছে। সুনির্দিষ্ট যে বিষয়টি এনেছে মোশাররফ আহমেদ ঠাকুর, যে 17 তারিখে শেখ হাসিনার রায়ের দিন ধার্য হয়েছে, সেই জায়গা থেকে 16 নভেম্বর যদি জামায়াতের কর্মসূচি থাকে, দুটি দিন মিলিয়ে আসলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা, এটা আমাদের নেতৃবৃন্দ জিনিসটা বিবেচনা রাখবেন। যেহেতু 17 তারিখের রায়ের দিনটাও আজকেই হয়েছে এবং প্রধান উপদেষ্টার এটাও ঘোষণাও আজকে হয়েছে, এগুলো ওনারা আলোচনা রাখবেন। আমরা তো কখনোই ফেসিবাদকে আমরা সহযোগিতার কোনো প্রশ্নই আসে না। আজকে সারাদিন রাজপথে ছিলাম, আমি সকাল 7টা থেকে আমি রাজপথে বসেছিলাম, আমাদের কর্মীরা ছিল, আমাদের ছাত্ররা ছিল, এবং কোনো ধরনের আমাদের আশেপাশে আমরা বলেছি কাউকে বরদাস্ত করা হবে না। জামায়াত ইসলামী বিবেচনায় নেবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন, ডক্টর আসিফ মাহমুদ শাহান। ফেসিবাদের পক্ষে কোনো ধরনের সুযোগ সৃষ্টি হোক এটা আমরা চাই না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন। ডক্টর আসিফ মাহমুদ শাহান, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করে। ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কিনা সেই প্রশ্ন এসেছে, এখতিয়ার নিয়ে, ম্যান্ডেট নিয়েও প্রশ্ন এসেছে। সব মিলিয়ে আপনার মন্তব্য? দেখুন, মানে আমি এখানে খুব সরাসরি কোনো মন্তব্য দিতে চাই না, এখানে আমি লয়ের এক্সপার্টও নই, ল আমার পড়াশোনার বিষয় নয়। ঠাকুর সাহেবের লয়ের ব্যাকগ্রাউন্ড আছে, উনি এটা দিয়েছেন। সো আই থিঙ্ক এইটা সবচেয়ে ভালো বলতে পারবে একটা লিগাল এক্সপার্ট যিনি, তিনি। আমি যেটা বলতে পারি যে আমি যখন হচ্ছে আপনার এই যেটা এসেছে গ্যাজেট যে নোটিফিকেশনটা এসেছে, সেইখানে দেখেন একটা জিনিস খুব পরিষ্কার যে আপনি যদি দেখেন সেখানে বলা আছে যে এইটার এই যে গ্যাজেট নোটিফিকেশনের যে ক্ষমতাটা সেটা কোত্থেকে আসছে। সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, তার মানে এইখানে এই যে পিপলস পাওয়ার এবং পিপলস সভারেন্টির যে জায়গাটা, সেইখান থেকে এইটা এসেছে। এখন এইটার আইনি ভিত্তি বা এটা নিয়ে এসে হতে পারে, কিন্তু ওনারা এটাকে যেভাবে ফ্রেজ করেছেন সেইখানে এই জায়গাটায় হচ্ছে গিয়ে আপনার ম্যান্ডেটটা গ্রহণ করেছেন, এইটা হচ্ছে একটা। কিন্তু আমি আরেকটা জিনিস একটু ইস্যু করতে চাই, যে কথাটা ভাই তখন বললেন যে যদি আমরা গণভোট আগে না দিই তাহলে হচ্ছে এটার আইনি ভিত্তি হবে না। আমি এই কথাটারও আমি আসলে কোনো যৌক্তিকতা দেখি না। আমি আবারও সেই চার্টারে ফেরত যাচ্ছি, সেই ইস্যাতে ফেরত যাচ্ছি। সেইটার 7-এর কতে কি বলা আছে? 7-এর কতে বলা আছে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা, সেটা তাকে দেওয়া হচ্ছে, এবং এইটার যে অ্যাপ্রুভাল সেইটা আপনি হচ্ছে গিয়ে গণভোটের যে প্রথম যে কোশ্চেনটা, এটাকে আপনি যখন অ্যাপ্রুভ করছেন তখন আপনি হচ্ছে গিয়ে সেই অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছেন। তাহলে আমি আসলে পরিষ্কার না, আমার কাছে এটা পরিষ্কার না যে আসলে একই দিনে যদি আপনি করেন তাহলে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। কারণ এসেনশিয়ালি এইখানে যে জিনিসটা বলা হচ্ছে, এই জিনিসটা যখন পাস হচ্ছে,
এবং পাশ তো আপনার যদি এটাকে আগে আগে করতেন তাহলেও ওটা তো গণভোটে পাশ হওয়ার দরকার পড়তো, কারণ গণভোটে যদি না জয়যুক্ত হয় বাই এনি চান্স তাহলে তো আপনি এই পাওয়ারটা থাকছেন। সেখানে একটা প্রশ্ন আসে ডক্টর আসিফ মাহমুদ শাহান, জুলাই সনদের আলোকে 4 বিষয়ে এক প্রশ্নে হবে গণভোট এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জনরায়ের প্রতিফলন ঘটবে কি? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই সনদের আলোকে 4 বিষয়ে একটি প্রশ্নে গণভোট হতে যাচ্ছে, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে কি? ধন্যবাদ। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলছি না, কারণ এইখানে অনেকগুলো ইস্যু আছে। যে প্রথমত, ইন জেনারেল যেটা বলা হয়, আপনি যখন রেফারেন্ডামে কোনো একটা প্রশ্ন রাখবেন বা গণভোটে যখন কোনো একটা প্রশ্ন রাখবেন, সেই প্রশ্নটা যত বেশি সিম্পলিফাইড হবে তত বেশি হচ্ছে মানুষের পক্ষে সেটার আনসার দেওয়া সম্ভব হবে। কারণ গণভোটের সাফল্য অনেকাংশে ডিপেন্ড করে যে মানুষকে আসলে বুঝতে হবে যে আমি যদি এটাতে হ্যাঁ ভোট দিই তাহলে এক্স্যাক্টলি কী হবে, আর আমি যদি না ভোট দিই তাহলে কী হবে। আদারওয়াইজ যেটা হয় হচ্ছে মানুষজন যখন এই সিদ্ধান্তটা যদি নিজে না নিতে পারে, তাহলে অনেক সময় তার যে ভোট, সে ভোটের রেজাল্টটা এমন হতে পারে যেটা আমরা এক্সপেক্ট করছি যে হ্যাঁ জয়যুক্ত হবে কিন্তু না জয়যুক্ত হয়ে গেছে, এটা হতে পারে। অথবা মানুষজন শুধুমাত্র তার পার্টির যে পজিশন সেটাকে ফলো করেও হচ্ছে গিয়ে ভোট দিতে পারে, সেটা একটা ইস্যু। এখন এই যে প্রশ্নগুলো হয়েছে, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে মানে আমার মনে হয় যে এইটা একটা শঙ্কার জায়গা, এবং এইটাও আমার মনে হয় একটা অন্যতম কারণ যে আমরা যদি এই গণভোটটা এগিয়ে দিতাম তাহলে আমাদের হাতে 1 মাসের সময় থাকতো না এই জিনিসপত্রগুলো নিয়ে প্রচারণা চালানো বা মানুষকে জানানো। এবং সংবিধানের 48 প্রস্তাব সম্পর্কে জনগণের কাছে কতটুকু তথ্য পৌঁছেছে? অ্যাবসলিউটলি। সেটা আমরা যেটা দেখছি বিভিন্ন জরিপ বা বিভিন্ন রিপোর্ট, এখন পর্যন্ত অবস্থা খুব একটা সুখকর নয়। সরকার যদি সিরিয়াসলি এই যে জিনিসটা, এবং যেটার ব্যাপারে মনে হচ্ছে যে এখন রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে ঐক্যমত্যে পৌঁছাবে, এটা যেহেতু যে সিরিয়াস, আমার মনে হয় রাজনৈতিক দলগুলোরও এবং সরকারকে একটা কঠিন ড্রাইভ দিতে হবে আগামী এই নভেম্বরের যে কয়টা দিন আছে, ডিসেম্বর, জানুয়ারি, মানে মানুষের কাছে এটা পরিষ্কার করার জন্য যে এইটা আসলে কি মিন করে। এইটা যদি হচ্ছে কি আমরা সাকসেসফুলি করতে না পারি, তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে কি এরকম দাঁড়াবে যে রাজনৈতিক দলগুলো একটা জিনিসে এগ্রিমেন্ট করেছেন, তারা জাস্ট সিম্পলি ওটার ভ্যালিডেশন নিয়ে নিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। আমি জানতে চাই যে প্রধান উপদেষ্টার এই সতর্ক বার্তার ফলে রাজনৈতিক দলগুলোর স্বার্থের দ্বন্দ্ব থামবে কি? দুজনের কাছে অভিন্ন প্রশ্ন। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। যে রাজনৈতিক দলগুলির মধ্যে অনৈক্য হলে তো বেসিক্যালি এই গভর্নমেন্টই থাকে না, কারণ 5 তারিখ পর্যন্ত জন অভিপ্রায় হচ্ছে শেখ হাসিনা তুমি যাও। রাজনৈতিক দলগুলি আর্মির পৌরোহিত্যে রাজনৈতিক দলগুলি বলেছে, একটা চুক্তিতে উপনীত হয়েছে যে ডক্টর ইউনূস তথা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং সেই অনুযায়ী একটা রেফারেন্স নেওয়া হয়েছে, এবং সংবিধানের 13শ সংশোধনীতে যে উপদেষ্টাদের শপথনামা ছিল সেই শপথনামাটা তিনি পাঠ করেছেন। তো সেই ক্ষেত্রে এখন যদি রাজনৈতিক দলগুলি যদি অনৈক্য হয়, যে যেমন আপনি দেখবেন যে ছাত্ররা গত মাসের মাঝামাঝি, অক্টোবর মাসের মাঝামাঝি বলল যে এই গভর্নমেন্ট প্রতারক, বিএনপি 29 তারিখে বলল যে এই সরকার প্রতারণা করেছে। তো এই গভর্নমেন্টের তো আর নৈতিক বেইজই থাকে না। যারা থাকে মনোনীত করেছিল, এরা যখন তাকে প্রতারক বলে ফেলে তখন তো তার প্রতি আর সাপোর্ট। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ। আজকে আমি মনে করি আজকে নতুন করে নতুন করে বিএনপি তাকে ধন্যবাদ জানিয়ে এটা আমি মনে করি রিনিউয়াল দিয়েছে, যে উনি থাকার যে ক্ষমতায় থাকার যে নৈতিক ভিত্তি এটা একটু শক্ত হচ্ছে। এখন জামাত কি বলবে সেটা। ধন্যবাদ। আসলে জামাত তো সবসময় দেশের পক্ষেই রাজনীতি করে, কথা বলে, ভূমিকা রাখে। সবসময় তারা কোনো ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বড় করে দেখে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের 5 দফা দাবি ছিল, তার ভিতরে মেইন একটা দাবি ছিল নভেম্বরের ভোট, তো সেটা হলো না। এখন বাদবাকিগুলোকে দল বিবেচনা করবে যে অন্যান্য দাবিগুলো কতটুকু কাভার হলো। সব মিলে অন্তর্বর্তী সরকার যেটা বলতে চাচ্ছেন যে নিরপেক্ষ ভোট উনি দিবেন, সেইটা কতটুকু নিরপেক্ষ
হচ্ছে অথবা তার স্ট্যান্ডটা কেমন, এগুলো সার্বিক বিবেচনা রেখেই আশা করি দল সিদ্ধান্ত নেবে। আর এটুকু আমার আত্মবিশ্বাস আছে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো হঠকারী কোনো দল নয়, তারা দেশের জন্য সব সময় স্যাক্রিফাইস করে এসেছে, কোনো সময় স্বার্থটাকে দেখে ওনারা টার্ন নেননি। তো আশা করি আগামী যে ফেসিবাদ মানে যেন মাথা ছাড়া না দেয়, দেশের গণতন্ত্র যেন রক্ষা পায় এবং দেশ অগ্রগতি উন্নতির দিকে এগিয়ে যায়, এই জন্যই ভূমিকা রাখবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন। ডক্টর আসিফ মাহমুদ শাহান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে সতর্ক বার্তা দিয়েছে, যে আশঙ্কা প্রকাশ করেছেন, সে বিষয়ে দুলাইন মন্তব্য জানতে চাই আপনার। না, এটা তো অ্যাবসলিউটলি এখন আমরা যে জায়গাটায় আছি, যে আমার মনে হয় না যে কথাটা খুব পরিষ্কার যে প্রত্যেকটা দলই জানে যে আমরা এই নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা এখানে যত বেশি হচ্ছে ঝামেলা ক্রিয়েট করা তৈরি করব, যেটা নিয়ে যত বেশি সন্দেহ তৈরি হবে, তত বেশি হচ্ছে গিয়ে আমাদের সামনের দিকের যে যাত্রাটা সেটা একটা সমস্যার দিকে পড়বে। সো পলিটিক্যাল পার্টিগুলো আনহ্যাপি হতেই পারেন, আমি যেটা বললাম, কিন্তু ওই যে যেটা বললাম যে পুরোপুরি হ্যাপিও যেহেতু কেউ না, আমার মনে হয় ওই যে একটা কথা ছিল না যে বুকে পাথর বেঁধে মেনে নেওয়া, আমার মনে হয় তাদের এখন বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার সময় হয়েছে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।